বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি ঠিক পর থেকে পাঠ করব। আগের দিন যা পাঠ করেছিলাম তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ভদ্রলোকের 2টি কন্যা বিবাহ হইয়া গিয়াছে, স্ত্রীও 5 বৎসর পূর্বে গত হইয়াছেন। সুতরাং এখন তাহার ঝাড়া হাত পা, প্রায় 200 টাকা পেনশন পান এবং এখানে সেখানে ঘুরিয়া বেড়ান। চাকরি জীবনের এক নিদারুণ অভিজ্ঞতাই নাকি তাহার অসময়ের অবসর গ্রহণ করিবার কারণ। সেচ বিভাগে চাকরির সময় তিনি দেখিতেন যে একটা নিখুঁত পরিকল্পনা কিছুতেই করিয়া উঠা যায় না। একদিকে খাল কাটিয়া জল সরবরাহের ব্যবস্থা হইল, অন্য অনাবাদী জমি আবাদে আসিল, সুন্দর সুন্দর নতুন গ্রাম গড়িয়া উঠিল। কিন্তু সঙ্গে সঙ্গে সংবাদ আসিল যে এই দিকে অতিরিক্ত জল চলিয়া যাওয়ায় অন্যদিকে জলাভাব উপস্থিত হইয়াছে, আবাদের অসুবিধা হইতেছে এবং স্থানে স্থানে ম্যালেরিয়াও দেখা দিয়াছে। এই নতুন সমস্যার যা হোক একটা ব্যবস্থা করিতে না করিতেই আবার তৃতীয় কোনো স্থান হইতে অভিযোগ আসিতে আরম্ভ করিল। দেখা গেল যে নিছক ভালো কিছুই করা যায় না, ভালোর সঙ্গে মন্দ যেন ওতপ্রোতভাবে জড়াইয়া আছে। তাহার মনে এক বিপ্লব উপস্থিত হইল। ইতিমধ্যে স্ত্রীগত হওয়ায় সংসারের দায়িত্ব আর বিশেষ কিছুই রহিল না। চাকরিতে ইস্তফা দিয়া বাহির হইয়া পড়িলেন। অনেক স্থানে ঘুরিয়াছেন, প্রাজ্ঞ বিজ্ঞ সাধু সন্ত প্রভৃতির অনেকের সঙ্গেই আলাপ আলোচনা করিয়াছেন, কিন্তু তাহার সমস্যার সমাধান হয় নাই। অবশেষে পশ্চিমের কোনো এক স্থানে অশীতিপর বৃদ্ধ সৌম্যকান্তি দীর্ঘশ্মশ্রু এক সাধুর সহিত তাহার সাক্ষাৎ হয়। সাধু বাবা কয়েকজন শিষ্য সেবক লইয়া একটি আশ্রমে বসবাস করিতেছিলেন। সাধু বাবার নিকটে তাহার সমস্যার কথা উত্থাপন করিতেই তিনি বলিলেন, বেটা, আপ ভালা তো জগৎ ভালা। কথাটা পুরাতন এবং পূর্বেও তিনি ইহা বহুবার শুনিয়াছেন, কিন্তু এই সাধু বাবার মুখে কেমন যেন নতুন নতুন ঠেকিল। ভদ্রলোক সেখানে কিছুদিন থাকিবার ইচ্ছা প্রকাশ করায় সহজেই অনুমতি পাইলেন এবং তাহার জন্য একটি ছোট ঘর নির্দিষ্ট হইল। সাধু বাবার সংসর্গে কিছুকাল বেশ আনন্দেই কাটাইলেন। তাহার কথাবার্তায় একটা সজীব সরসতা অনুভব করিতেন এবং তাহার শিষ্যত্ব গ্রহণ করিবেন কি না এরূপ চিন্তাও যেন মাঝে মাঝে যে আসিত না এমন নয়। হঠাৎ একদিন আবার একটা খটকা লাগিল। আপ ভালা তো জগৎ ভালা কথাটা লইয়াই আলোচনা হইতেছিল। সাধু বাবার কথায় ভদ্রলোক বুঝিলেন যে তিনি ভালো হইলে জগৎটাও যে সঙ্গে সঙ্গে ভালো হইয়া যাইবে তাহা তো সাধু বাবা বলিতেছেন না। তাহার কথার তাৎপর্য তিনি এই বুঝিলেন যে তিনি ভালো হইলে জগতের ভালো মন্দ বোধ তাহার থাকিবে না, ভালো মন্দ যেমন আছে তেমনই থাকবে। তাহার সমস্যার এরূপ সমাধান তো তিনি চাহেন নাই। সুতরাং সেই রাত্রিতেই বিছানা বাক্স বাঁধিয়া কাহকে কিছু না বলিয়া সেখান হইতে সরিয়া পড়িলেন। এদিক ওদিক 2-4 জায়গায় ঘুরিয়া কাশী আসিয়া উপস্থিত হন এবং সেইখানেই ঠাকুরের সন্ধান পান। স্থানীয় এক ভদ্রলোকের নিকট হইতে মতিবাবুর ঠিকানা লইয়া কলকাতায় আসিয়াছেন। এই কাহিনী শুনিয়া সহজেই বুঝিতে পারিলাম যে ভদ্রলোক বাতিগ্রস্ত এবং তাহাকে কিছু বলতে যাওয়া বিড়ম্বনা মাত্র। কিন্তু তথাপি কেন জানি না চুপ করিয়া থাকিতে পারিলাম না। তাহাকে বলিলাম, দেখুন, একটা কথা বলি, অপরাধ লইবেন না। আমি বিশেষ কিছুই জানি না এবং ঠাকুরের সঙ্গে পরিচয়ও আমার বেশি দিনের নয়। তথাপি আমি বলিব যে আপনি গোড়াতেই একটু গলত করিয়া বসিয়াছেন। জগৎটাকে আপনি কখনো ভালো করিতে পারিবেন না, কারণ ইহার প্রকৃতি দ্বন্দ্বজ। ঠাকুর বলেন ইহা সুখ দুঃখে গঠিত গতাগতি। সুতরাং ভালো টানলেই মন্দও কিছু সঙ্গে সঙ্গে আসিবে। ইহার অন্যথা করিবার শক্তি কাহারও নাই। ভদ্রলোক চটিয়া গেলেন এবং একটু রাগান্বিতভাবেই বলিলেন, আপনি তো প্রকারান্তরে সেই সাধু বাবার কথাই বলিতেছেন। আমি কি একটা বলিতে যাইতেছিলাম, এমন সময় হঠাৎ দেখি যে ছোট একটা মাটির খোঁড়া হাতে লইয়া ঠাকুর নিজেই নিচে নামিয়া আসিয়াছেন। আমরা সন্তুষ্ট হইয়া উঠিয়া দাঁড়াইলাম এবং পরে ঠাকুরকে প্রণাম করিলাম। খোঁড়াটি আমার হাতে দিয়া ঠাকুর তক্তপোষের এক পার্শ্বে উপবেশন করিলেন। খোঁড়ার ভিতরে 4টি রসগোল্লা ছিল। আমরা দুইজনে তাহা প্রসাদ পাইলাম।
এবং উঠানের কলে হাত মুখ ধুইয়া আসিয়া ঠাকুরের নির্দেশ অনুসারে তক্তপোষের উপরে তাহার সম্মুখে বসিলাম। ইহার পর যে দৃশ্যের অবতারণা হইল তাহা যেমন আকস্মিক তেমনি অভাবনীয়। ঠাকুর ওই ভদ্রলোকের দিকে এক দৃষ্টে চাহিয়াছিলেন। হঠাৎ তিনি ভেউ ভেউ করিয়া কাঁদিয়া উঠিলেন এবং এই কান্না কিছুক্ষণ ধরিয়া চলিল। ভদ্রলোক কি যেন একটা বলিতে চেষ্টা করেন, কিন্তু কথা বাহির হয় না, কেবল কাঁদিতেই থাকেন। এইরূপ প্রায় 10 মিনিট চলিবার পর ভদ্রলোক ক্রমে ক্রমে প্রকৃতিস্থ হইলেন এবং কিছুক্ষণ ঠাকুরের পায়ে মাথা রাখিয়া পড়িয়া রহিলেন। ঠিক এই সময় মতিবাবু বাজার লইয়া ফিরিয়া আসিলেন। ঠাকুর উঠিলেন এবং আমিও তাহার সহিত উপরে যাইবার জন্য প্রস্তুত হইলাম, কিন্তু দেখিলাম যে ওই লোকটি বাহির হইয়া যাইতেছেন। তাহার আচরণে আমার এমন একটা কৌতূহলের উদ্রেক হইয়াছিল যে এত সহজে তাহাকে ছাড়িয়া দেওয়ার ইচ্ছা হইল না। আমি ঠাকুরকে প্রণাম করিয়া রাস্তায় আসিয়া ভদ্রলোককে ধরিলাম এবং অনেক পীড়াপিড়ি করিয়া তাহাকে আমার মেশে লইয়া আসিলাম। তো বন্ধুরা, আজকে আমি এই পর্যন্তই। পাঠকে আর এগিয়ে নিয়ে যাব না, আবার পরের দিন ঠিক পর থেকে পাঠ করব। নমস্কার।